ভাবা যাক কেউ একজন খুব মন দিয়ে একটা দারুণ কেক বানাচ্ছে, কিন্তু রেসিপিতে কতটা ময়দা বা ঠিক কতটা চিনি লাগবে সে বিষয়ে তার কোনো ধারণাই নেই। আচ্ছা, মানে আন্দাজে সবকিছু মিশিয়ে দেওয়া হচ্ছে আর কি। একদম তাই। আর আন্দাজে সব মিশিয়ে দিলে ফলাফল কি হবে? হুম। পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তা তো বটেই। কেক আর কেক থাকবে না। রসায়নের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু ঠিক একই রকম। আজকের এই বিশেষ আলোচনা আমাদের এই ডিপ ডাইভে আমাদের মূল লক্ষ্য হল ভৌতবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্লেষণ করা। রাইট, রাসায়নিক সমীকরণ থেকে ভরের হিসাব, তাই তো? হ্যাঁ, আমাদের কাছে থাকা স্টাডি মেটেরিয়াল থেকে আজ আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে আগে থেকে নিখুঁতভাবে জেনে যান যে ঠিক কতটা রাসায়নিক পদার্থ মেশালে একদম কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। আমরা ধাপে ধাপে ১৩টি বাস্তব উদাহরণ সমাধান করব আজ, যাতে একদম শূন্য থেকে শুরু করে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সব ধারণা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ভৌতবিজ্ঞানের এই বিষয়টা অনেকের কাছেই বেশ ভয়ের, কারণ এখানে অনেক অঙ্ক থাকে। ঠিক, অঙ্কের ভয়টা একটা বড় ব্যাপার। কিন্তু আজকের আলোচনায় আমরা কোনো গাণিতিক সূত্র মুখস্থ করার দিকে যাব না। রসায়নের এই পুরো ম্যাজিকটা লুকিয়ে আছে রাসায়নিক সমীকরণের মধ্যে। রান্না করার আগে যেমন একটা সঠিক রেসিপি লাগে, ল্যাবরেটরিতে যে কোনো বিক্রিয়ার আগে বিজ্ঞানীদেরও লাগে একটি সমতা বিধান করা, মানে ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ। এই সমতা বিধান বা ব্যালেন্সিং ব্যাপারটা দিয়েই শুরু করা যাক। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রথম যে সমস্যাটা আমরা দিচ্ছি, সেখানে বলা হচ্ছে ২৪ গ্রাম অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে। আচ্ছা, সমীকরণটা হলো পটাশিয়াম ক্লোরেট ভেঙে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হচ্ছে। ঠিক, সমীকরণটা যদি আমরা খেয়াল করি, ২ অণু পটাশিয়াম ক্লোরেট মানে KClO3 সেটা ভেঙে ২ অণু পটাশিয়াম ক্লোরাইড এবং ৩ অণু অক্সিজেন বা O2 তৈরি হয়। এবার আমাদের বুঝতে হবে ভরের অনুপাতটা। পটাশিয়াম, ক্লোরিন এবং অক্সিজেনের পারমাণবিক ভরগুলো যোগ করলে আমরা দেখি ২৪৫ গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে ৯৬ গ্রাম অক্সিজেন পাওয়া যায়। ও আচ্ছা, মানে অঙ্কের গভীরে না গিয়ে লজিকটা দেখলে বোঝা যায় ৯৬ গ্রাম অক্সিজেন পেতে ২.৫ গুণের একটু বেশি ক্লোরেট লাগছে। একদম ঠিক। তাহলে অনুপাতের এই বিষয়টা কাজে লাগিয়ে আমরা সহজেই বলতে পারি যে ২৪ গ্রাম অক্সিজেন পেতে আমাদের মোটামুটি ৬১ গ্রামের কাছাকাছি পটাশিয়াম ক্লোরেট লাগবে। হ্যাঁ, আর খাতা কলমে ঐকিক নিয়মে হিসাব করলে উত্তরটা ঠিক ৬১.২৫ গ্রামই দাঁড়ায়। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? এই যে আমরা বিক্রিয়া ব্যালেন্স করার কথা বলছি, সমতা বিধান না করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? উম, যদি আমরা শুধু বিক্রিয়ক আর উৎপাদের নামগুলো লিখি, ভরগুলো না মেলাই, তাহলে সমস্যা কোথায়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। সমতা বিধান না করলে আসলে ভরের নিত্যতা সূত্র লঙ্ঘিত হবে। অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রমাণ করেছিলেন যে এই মহাবিশ্বে কোনো পদার্থ নতুন করে সৃষ্টি করা যায় না বা ধ্বংসও করা যায় না। আচ্ছা, মানে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো শুধু নিজেদের মধ্যে জায়গা অদলবদলাও করে। ঠিক তাই। তাই বিক্রিয়ার আগে বিক্রিয়কগুলোর মোট ভর আর বিক্রিয়ার পরে উৎপন্ন পদার্থের মোট ভর সবসময় সমান হতে হবে। আমরা যদি সমীকরণ ব্যালেন্স না করি, তাহলে পরমাণুর সংখ্যা দুই দিকে সমান হবে না। বুঝতে পেরেছি। ফলে কারখানার রেসিপিতে নুন চিনির অনুপাত যেমন ভুল হয়ে যায়, এখানেও কেমিক্যালের অনুপাত পুরোপুরি ভুল আসবে। একদম। প্রকৃতির নিজস্ব একটা ব্যালেন্স শিট আছে, সেটা মেলাতেই হবে। বিষয়টা বেশ পরিষ্কার হলো। তো এই একই নিয়ম তো নিশ্চয়ই অ্যাসিড আর ধাতুর বিক্রিয়াতেও খাটবে। ধরুন জিঙ্ক আর লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যেখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। অবশ্যই। দ্বিতীয় উদাহরণটায় এটাই আছে। জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি হয়। সমীকরণ থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় ৬৫.৫ গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে ঠিক ২ গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে তো হিসাবটা খুবই সোজা হয়ে গেল। যদি ৬৫.৫ গ্রাম জিঙ্ক থেকে ২ গ্রাম হাইড্রোজেন আসে, তাহলে এর ঠিক অর্ধেক মানে ৩২.৭৫ গ্রাম জিঙ্ক ব্যবহার করলে আমরা ১ গ্রাম হাইড্রোজেন গ্যাস পাব। ঠিক তাই। এটা হলো একদম সরাসরি ভরের হিসাব। কিন্তু রসায়নে সবসময় শুধু গ্রাম বা কেজি দিয়ে মাপা হয় না। অনেক সময় অণুর সংখ্যা বা মোলের ধারণাও আমাদের ব্যবহার করতে হয়। হ্যাঁ, ভর থেকে অণুর সংখ্যায় যাওয়ার এই বিষয়টা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে।
আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ৩ নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করা যাক এবার। আচ্ছা, সেখানে বলা হয়েছে 5.35 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে চুন মেশালে কি পরিমাণ অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং তাতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত থাকবে। প্রথমে বিক্রিয়াটা যদি দেখি, ২ অণু অ্যামোনিয়াম ক্লোরাইড চুনের সাথে বিক্রিয়া করে ২ অণু অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড আর জল তৈরি করছে। রাইট, আমরা পারমাণবিক ভরগুলো বসালে দেখতে পাবো ১০৭ গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ৩৪ গ্রাম অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তার মানে ১০৭ গ্রাম থেকে যদি ৩৪ গ্রাম পাওয়া যায়, তাহলে সমানুপাতিক হারে 5.35 গ্রাম থেকে 1.70 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। ভরের হিসাবটা তো আগের মতোই সহজ, কিন্তু অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কিভাবে বের করা যায়? এখানেই কি সে অ্যাভোগাড্রো সংখ্যার ধারণা চলে আসছে? হ্যাঁ, এখানেই অ্যাভোগাড্রো সংখ্যা কাজে লাগে। আমরা জানি যে কোনো পদার্থের ১ মোল পরিমাণ নিলে তাতে 6.022 × 10⁻23 সংখ্যক অণু থাকে। আচ্ছা, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে ১৭ গ্রাম মানে হলো ১ মোল। একদম। তাহলে ১৭ গ্রাম অ্যামোনিয়াতে অণু আছে ওই নির্দিষ্ট সংখ্যক। যেহেতু আমাদের কাছে 1.70 গ্রাম অ্যামোনিয়া তৈরি হয়েছে, যা ১৭ গ্রামের ঠিক ১০ ভাগের ১ ভাগ, তাই অণুর সংখ্যাও ১০ ভাগ কমে যাবে। ও আচ্ছা, মানে হিসাব করলে দাঁড়ায় 6.022 × 10⁻22 সংখ্যক অণু পাওয়ার একটা কমে যাচ্ছে। ঠিক ধরেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, প্রশ্নে অণুর সংখ্যা চাইনি, জানতে চেয়েছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। ব্যাপারটা অনেকটা ট্রাইসাইকেলের মতো। ট্রাইসাইকেল, সেটা কি রকম? ধরা যাক আমাদের কাছে বেশ কয়েকটা ট্রাইসাইকেল আছে, যার সংখ্যাটা আমরা জানি। এখন কেউ যদি মোট চাকার সংখ্যা জানতে চায়, তবে শুধু ৩ দিয়ে গুণ করলেই হবে। হ্যাঁ, কারণ একটা ট্রাইসাইকেলে ৩টে চাকা থাকে। খুব সুন্দর একটা উদাহরণ। ঠিক একইভাবে একটা অ্যামোনিয়া অণুতে যেহেতু ৩টে হাইড্রোজেন পরমাণু থাকে, তাই মোট অণুর সংখ্যাকে ৩ দিয়ে গুণ করে দিলেই আমরা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পেয়ে যাচ্ছি, যা হলো 1.8066 × 10⁻23 সংখ্যক। দারুণ ব্যাপার। এই মোল এবং ভরের কনসেপ্টটা ধাতুর বিক্রিয়ার ক্ষেত্রেও দেখা যায়। আমাদের ৪ নম্বর উদাহরণে আছে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি হবে। আয়রন আর জলের বিক্রিয়ায় তো আয়রন অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সমীকরণটা ব্যালেন্স করলে দাঁড়ায় ৩ অণু আয়রনের সাথে ৪ অণু জলের বিক্রিয়া। ঠিক। ভরের হিসাবে গেলে আয়রনের পারমাণবিক ভর ৫৬, তাই ৩ ভাগে সেটা দাঁড়ায় ১৬৮ গ্রাম। অন্যদিকে আমরা ৪ অণু বা ৪ মোল হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। তার মানে ৪ মোল হাইড্রোজেন পেতে ১৬৮ গ্রাম আয়রন লাগছে। হ্যাঁ, যদি আমাদের ২ মোল হাইড্রোজেন গ্যাস লাগে, তবে ১৬৮ গ্রামের অর্ধেক মানে ৮৪ গ্রাম আয়রন প্রয়োজন হবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম দুটো পদার্থ মিশে একটা বিক্রিয়া হচ্ছে। কিন্তু যদি আমরা বাইরে থেকে তাপ দিই, মানে একটা যৌগকে তাপ দিয়ে ভেঙে টুকরো করি, একে বিজ্ঞানের ভাষায় বলে তাপীয় বিয়োজন। চলো চুনাপথর বা ক্যালসিয়াম কার্বনেটের উদাহরণটা দেখি, যা আমাদের ৫ নম্বর সমস্যা। চুনাপাথরকে তাপ দিলে সেটা ভেঙে চুন এবং কার্বন ডাই অক্সাইড বা CO2 তৈরি হয়। ভরের হিসাবটা খেয়াল করলে দেখব ১০০ গ্রাম চুনাপাথর ভেঙে ৫৬ গ্রাম চুন এবং ৪৪ গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে ১০০ গ্রাম থেকে যদি ৫৬ গ্রাম চুন পাওয়া যায়, তাহলে মাত্র ৫ গ্রাম চুনাপাথর পোড়ালে ৫৬র ২০ ভাগের ১ ভাগ, অর্থাৎ 2.8 গ্রাম চুন পাওয়া যাবে। আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে 2.2 গ্রাম। খুব সহজ হিসাব। একইভাবে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি, সেখান থেকেও তো নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। ৬ নম্বর উদাহরণে বলা হয়েছে ৬৪ গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উত্তপ্ত করলে আমরা ২৮ গ্রাম নাইট্রোজেন পাই। তাহলে ৮.৪ গ্রাম নাইট্রোজেন গ্যাস কারখানায় বানাতে চাইলে অনুপাত অনুযায়ী ১৯.২ গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট লাগবে। হ্যাঁ, এই সব অঙ্কে আমরা পারমাণবিক ভর ব্যবহার করছি, কিন্তু মাঝে মাঝে সরাসরি আণবিক ভর না দিয়ে বাষ্পঘনত্ব নামের একটা শব্দ জুড়ে দেওয়া হয় প্রশ্নে। হ্যাঁ, আমাদের ৭ নম্বর উদাহরণে ঠিক এটাই আছে। বলা হয়েছে A আর B বিক্রিয়া করে P তৈরি করছে, কিন্তু P এর আণবিক ভর না দিয়ে বলা হয়েছে P এর বাষ্প ঘনত্ব ১৫। আর জানতে চাওয়া হয়েছে ১১২ গ্রাম A, যার আণবিক ভর ২৮, সেখান থেকে কত গ্রাম P উৎপন্ন হবে। হঠাৎ করে বাষ্প ঘনত্ব কেন দেওয়া হলো? এর সাথে ভরের কি সম্পর্ক?
অষ্টম নবম শ্রেণীতে পড়া একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এখানে কাজে লাগবে। অ্যাভোগাড্রো প্রকল্পের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের ঠিক দ্বিগুণ হয়। আচ্ছা আচ্ছা, কারণ বাষ্প ঘনত্ব মাপা হয় হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে, আর হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে। ঠিক। তাই সূত্রটা হল আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব 15 হলে পি এর আণবিক ভর হবে 30। বুঝতে পেরেছি। এবার সমীকরণ অনুযায়ী 1 মোল এ থেকে 2 মোল পি উৎপন্ন হচ্ছে। 1 মোল এ মানে 28 গ্রাম। আর 2 মোল পি মানে 2 গুণ 30 অর্থাৎ 60 গ্রাম। তাহলে 28 গ্রাম এ থেকে আমরা 60 গ্রাম পি পাচ্ছি। সমানুপাতিক হারে হিসাব করলে 112 গ্রাম এ থেকে 240 গ্রাম পি পাওয়া যাবে। বাষ্প ঘনত্বের লজিকটা খুব সহজেই মিলে গেল। একদম। এতক্ষণ আমরা একটা করে সমীকরণ নিয়ে কাজ করছিলাম, কিন্তু বাস্তবে রাসায়নিক কারখানায় বা ল্যাবরেটরিতে অনেক সময় দেখা যায় একটা বিক্রিয়ার উৎপাদিত পদার্থ সরাসরি অন্য একটা বিক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ও, মানে একটা চেইন রিয়াকশনের মতো। ধরা যাক কার্বনকে পুড়িয়ে প্রথমে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হলো, তারপর সেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড অন্য একটা বিক্রিয়ায় কাজে লাগানো হলো। রাইট। 8 নম্বর উদাহরণে আমরা ঠিক এই চেনটাই দেখব। বলা হয়েছে 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, সেই পরিমাণ CO2 উৎপাদনের জন্য কত পরিমাণ চুনাপাথরের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। এখানে দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা ঘটছে। প্রথমে কার্বন পড়ছে। 12 গ্রাম কার্বন পুড়লে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে 24 গ্রাম কার্বন মানে ঠিক দ্বিগুণ, অর্থাৎ 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এবার এই 88 গ্রাম CO2কে আমাদের দ্বিতীয় বিক্রিয়ার লক্ষ্যের সাথে মেলাতে হবে। চুনাপাথর আর অ্যাসিডের বিক্রিয়ায় 100 গ্রাম চুনাপাথর থেকে 44 গ্রাম CO2 তৈরি হয়। কিন্তু আমাদের তো টার্গেট 88 গ্রাম CO2। হ্যাঁ, 44 গ্রামের জন্য যদি 100 গ্রাম চুনাপাথর লাগে, তাহলে 88 গ্রামের জন্য ঠিক তার দ্বিগুণ লাগবে, মানে 200 গ্রাম চুনাপাথর প্রয়োজন হবে। খুব সুন্দর একটা লজিক্যাল চেন। এই একই লজিক আমরা ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াতেও খাটাতে পারি, যেটা 9 নম্বর উদাহরণ। আচ্ছা, সেখানে 88 গ্রাম ফেরাস সালফাইড থেকে 34 গ্রাম হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস আসে। তাহলে 5.1 গ্রাম H2S পেতে সমানুপাতিক 13.2 গ্রাম ফেরাস সালফাইড লাগবে। আচ্ছা, আরেকটা চেন রিয়াকশন দেখা যাক 10 নম্বর উদাহরণে। 216 গ্রাম মার্কিউরিক অক্সাইড উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে? প্রথম সমীকরণ থেকে পাই 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড উত্তপ্ত করলে 32 গ্রাম অক্সিজেন আসে। তাহলে 216 গ্রাম মানে অর্ধেক পরিমাণ, সেখান থেকে আসবে 16 গ্রাম অক্সিজেন। এবার এই 16 গ্রাম অক্সিজেন পাওয়ার টার্গেট নিয়ে দ্বিতীয় সমীকরণে যেতে হবে। আমরা একেবারে প্রথম উদাহরণেই দেখেছিলাম 96 গ্রাম অক্সিজেন আসে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। হ্যাঁ, তাহলে এই 16 গ্রাম অক্সিজেন পেতে কতটা ক্লোরেট লাগবে? অনুপাতটা কষলে দেখা যায় 40.83 গ্রাম মতো প্রয়োজন। কিন্তু এই যে একাধিক সমীকরণ জুড়ে অঙ্কগুলো, এগুলো তো বেশ বড়। পরীক্ষায় গুলিয়ে ফেলার একটা ভয় তো থেকেই যায়। মনে রাখার কোনো শর্টকাট কৌশল আছে কি? শর্টকাট বলতে আসল জাদুটা হলো কমন বা সাধারণ পদার্থটাকে খুঁজে বের করা। কমন পদার্থ? হ্যাঁ, যেমন এই শেষ উদাহরণে অক্সিজেন দুটো সমীকরণেই উপস্থিত। প্রথম সমীকরণ থেকে ওই কমন পদার্থের পরিমাণটা বের করে নিতে হবে, তারপর সেটাকে দ্বিতীয় সমীকরণের সাথে লিঙ্ক করে দিলেই পুরো জট খুলে যাবে। অসাধারণ একটা ট্রিক। আচ্ছা, এতক্ষণ আমরা খাতায় কলমে একদম নিখুঁত আদর্শ অবস্থার হিসাব করছিলাম, কিন্তু বাস্তবে কারখানায় বা খোলা বাতাসে বিক্রিয়া করলে তো অনেক কিছু ওলটপালট হতে পারে। হ্যাঁ, রাসায়নিক পদার্থে ভেজালও তো থাকে। ঠিক এই জায়গাটাতেই আমরা থিওরি থেকে প্র্যাকটিক্যালে ঢুকছি। আমাদের 11 নম্বর উদাহরণ। ধরা যাক খোলা বাইটে 250 গ্রাম চুনাপাথরকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো। বলা হয় এতে ওজনের হ্রাস ঘটবে। কেন বলুন তো? এর কারণটা তো লুকিয়ে আছে খোলা বাতাসের মধ্যে। চুনাপাথর ভাঙলে কঠিন চুন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। হ্যাঁ, আর যদি পাত্রের মুখ খোলা থাকে, ওই গ্যাস তো বাতাসে উড়ে যাবে। পাত্রের ভেতর শুধু কঠিন চুন পড়ে থাকবে। একদম সঠিক লজিক। তার মানে গ্যাসটার যা ভর, পাত্রের ওজন ঠিক ততটাই কমে যাবে।
100 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে 44 গ্রাম গ্যাস তৈরি হয়ে উড়ে যায়। মানে ওজন হ্রাস পায় 44 গ্রাম। তাহলে 250 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করলে অনুপাত অনুযায়ী 110 গ্রাম ওজন হ্রাস পাবে। ঠিক। বাস্তবে কাজ করতে গেলে এই লসগুলো মাথায় রাখতেই হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যৌগের ভেতরে কোনো উপাদান কতটা আছে তার শতকরা পরিমাণ বের করা। আমাদের 12 নম্বর উদাহরণ, যেমন সোডিয়াম কার্বনেটের মধ্যে সোডিয়ামের শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ কত। শতকরা পরিমাণ মানে তো মোট ভরের 100 ভাগের মধ্যে নির্দিষ্ট উপাদানটি কত ভাগ আছে। সোডিয়াম কার্বনেটের মোট আণবিক ভর হল 106 গ্রাম, আর এর মধ্যে 2টো সোডিয়াম পরমাণু আছে। তাই সোডিয়ামের মোট ভর হল 46 গ্রাম। হ্যাঁ, 106 গ্রামের মধ্যে যদি 46 গ্রাম সোডিয়াম থাকে, তবে শতকরা হিসাবে সেটা দাঁড়ায় 46কে 106 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। হিসাব করলে প্রায় 43.4% হাসে, অর্থাৎ যৌগটিতে 43.4% সোডিয়াম আছে। এবার আজকের আলোচনার সবচেয়ে বাস্তবসম্মত এবং শেষ সমস্যাটায় আসি। 13 নম্বর উদাহরণ, ভেজাল পদার্থের হিসাব। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরিতে 80% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে? প্রথমে আমাদের বের করে নিতে হবে একদম 100% বিশুদ্ধ জিঙ্ক কতটা লাগবে। সমীকরণ অনুযায়ী 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে 65.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগে। তাহলে 10 গ্রাম মানে 5 গুণ হাইড্রোজেন তৈরি করতে 327.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লাগবে। মাত্র 10 গ্রাম গ্যাসের জন্য 327 গ্রামের বেশি ধাতু। সত্যি হাইড্রোজেন যে কতটা হালকা সেটা এখান থেকে পরিষ্কার বোঝা যায়। ঠিক বলেছ। কিন্তু কারখানায় বা ল্যাবে যে জিঙ্ক কেনা হয়েছে সেটা তো পুরো বিশুদ্ধ নয়, তার মধ্যে ভেজাল আছে। এর বিশুদ্ধতা মাত্র 80%। ব্যাপারটা অনেকটা এরকম। ধরা যাক বাজার থেকে একটা ফলের বাক্স কেনা হলো। আগে থেকে জানা আছে যে ওই বাক্সের 20% ফল নষ্ট, অর্থাৎ ভেজাল। হ্যাঁ। এখন যদি কারোর ঠিক 80টা ভালো ফল দরকার হয়, তবে তাকে অবশ্যই 100টা ফলের একটা বড় বাক্স কিনতে হবে। তবেই সে 80টা ভালো ফল পাবে। গ্রাম বিশুদ্ধ জিঙ্ক। সেটা পেতে হলে বাজার থেকে আমাদের অবিশুদ্ধ জিঙ্ক কিনতে হবে, মোটামুটি 409.4 গ্রামের মতো। অর্থাৎ ভেজাল থাকার কারণে আমাদের বেশ অনেকটা বেশি কাঁচামাল ব্যবহার করতে হচ্ছে। ঠিক তাই। তাহলে আজকের আলোচনার একটা ছোট্ট সারাংশ বা কুইক রিক্যাপ করে নেওয়া যাক। হ্যাঁ, আজ আমরা দেখলাম কিভাবে সমতা বিভান করার সমীকরণ রসায়নের রেসিপি হিসাবে কাজ করে এবং কেন ভরের নিত্যতার সূত্র মেনে সমীকরণ ব্যালেন্স করা জরুরি। আমরা সরাসরি ভরের হিসাব, মূলের ধারণা, অণুর সংখ্যা বের করা এবং বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক বুঝলাম। তারপর দুটি ভিন্ন বিক্রিয়াকে কমন পদার্থের মাধ্যমে কিভাবে এক করতে হয় তা দেখলাম। সবশেষে খোলা বায়ুতে ওজন কমে যাওয়া, শতকরা হিসাব ও ভেজাল বা বিশুদ্ধতার মতো জটিল বাস্তব সমস্যার খুব সহজ লজিক্যাল সমাধানও শিখলাম। আমাদের স্টাডি মেটেরিয়ালের এই পুরো বিষয়টা আশা করি এখন জলের মতো পরিষ্কার। তবে শেষ করার আগে একটা চিন্তা ভাবনার করার মতো প্রশ্ন রেখে যাই সবার জন্য। আচ্ছা, এই যে খাতায় কলমে এত হিসাব করে আমরা দেখলাম এতটা বিক্রিয়ক থেকে ঠিক এতটা পরিমাণ পদার্থ তৈরি হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু বাস্তবে বড় বড় কারখানায় বিক্রিয়া করার পর অনেক সময় দেখা যায় আমাদের এই নিখুঁত গণনার চেয়ে একটু কম উৎপাদ বা পদার্থ তৈরি হয়েছে। একটু ভেবে দেখতে হবে বাস্তব পরিবেশে বিক্রিয়ার সময় এমন কি ঘটতে পারে যার জন্য এই পার্থক্যটা তৈরি হয়। খুব ভাবার মতো বিষয়। বিক্রিয়া কি অসম্পূর্ণ থেকে যায়? কারখানার পাইপলাইনে কিছু আটকে যায়? নাকি অন্য কোনো কারণ আছে? এটা ভেবে দেখার দায়িত্ব সবার। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের প্লেলিস্ট ফলো করুন। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি বাস্তব উদাহরণ ও গল্পের মাধ্যমে সহজ ও প্রাণবন্ত থিওরি ক্লাস, ভয়হীনভাবে স্টেপ বাই স্টেপ গাণিতিক সমাধান, ম্যাপের মাধ্যমে জীবন্ত ভূগোল এবং টাইমলাইনের সাহায্যে পরিষ্কার ইতিহাস বোঝানো। এছাড়াও গত 20 বছরের চ্যাপ্টার ও টপিক ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে কনফিডেন্স বুস্টিং, এক্সামের দ্রুত রিভিশনের জন্য স্মার্ট মাইন্ড ম্যাপ এবং প্রায় সম্পূর্ণ হওয়ার পথে আমাদের প্রিমিয়াম কালারফুল নোটস। আমরা কাজ করছি এমন কিছু রেভলিউশনারি প্রজেক্টের ওপর যা মাধ্যমিকের পড়াশোনাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে যাবে।